2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ভিডিওতে ভূগোল বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বলা ভালো, আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি ভূগোল বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রদান করতে চলেছি। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ভূগোল বিষয় বা ভূগোল সাবজেক্টে মোট 8টা বড় প্রশ্ন দেওয়া হয়। 4টে বড় প্রশ্ন দেওয়া হয় আঞ্চলিক অংশ থেকে এবং 4টে বড় প্রশ্ন দেওয়া হয় প্রাকৃতিক অংশ থেকে। তাহলে মোট 8টা বড় প্রশ্ন আসে, আঞ্চলিক থেকে 2টো, প্রাকৃতিক থেকে 2টো, অর্থাৎ 8টার মধ্যে তোমাকে 4টে অ্যাটেন্ড করতে হয়। এখানে কিন্তু কোনো অথবা থাকে না, মোটামুটি প্রাকৃতিক থেকে 4টে, আঞ্চলিক থেকে 4টে, এর মধ্যে থেকে 2টো 2টো করে তোমাকে লিখতে হবে। মানে মোট তোমাকে 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 5 20, অর্থাৎ এই 20 নাম্বারটা কিন্তু একটা বিরাট নাম্বার, যেটা তুমি ক্যারি করতে পারবে ওই বড় প্রশ্ন থেকে। এবার হাতে গোনা মাত্র কয়েকটা বড় প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও তুমি নিশ্চিন্তে এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। যাই হোক, সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ ইন ফিউচার তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ সমস্ত বিষয়ের লাস্ট মিনিট সাজেশন আমরা একে একে পোস্ট করে দেব। ভিডিও শুরুর আগে আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে যে সাজেশনটি প্রদান করতে চলেছি সেই সাজেশনটি নির্মাণ করেছেন ভূগোল বিষয়ের জনপ্রিয় শিক্ষক মাননীয় জিয়াউল মুস্তাফা স্যার। স্যারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই টিমের তরফ থেকে। সাথে সাথে তোমরাও স্যারকে কমেন্ট সেকশানে একটু থ্যাংক ইউ লিখে জানাও। তাহলে চলো একদম আর কথা না বাড়িয়ে সরাসরি সাজেশনের মূল পর্বে প্রবেশ করি। প্রাকৃতিক ভূগোল থেকে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি, তার মধ্যে প্রথমত রয়েছে, এক দাগে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপরে, নদীর ক্ষয় ও সঞ্চয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ বা সচিত্র আলোচনা করো। অর্থাৎ এখানে নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপও দিতে পারে বা সঞ্চয়জাত 3টে ভূমিরূপও দিতে পারে। এক কথায় যদি প্রশ্নটা ঠিক এভাবেই আসবে যে নদীর সঞ্চয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো বা নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো, তোমাকে 3টে ভূমিরূপ পয়েন্ট আকারে লিখে তোমাকে পেন্সিল দিয়ে সুন্দর করে ছবি দিতে হবে, তাহলে পূর্ণ মার্কস পাবে। 2 দাগে দেখো রয়েছে, হিমবাহের ক্ষয় ও সঞ্চয়জাত 3টি করে ভূমিরূপ সচিত্র আলোচনা করো। আগের মতো করেই এখানেও তোমাকে যে কোনো একটা দেবে, অর্থাৎ হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয়, এই প্রক্রিয়ার ফলে যে কোনো 3টি ভূমিরূপ, যে কোনো 3টি তুমি তোমার পছন্দ মতো লিখতে পারো এবং তার সঙ্গে তোমাকে কিন্তু ছবি দিতে হবে। 3 দাগে কি রয়েছে, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি স্তর সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা যায়, তোমরা জানো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এরকম যতটা স্তরে ভাগ করা যায় সেগুলো লিখতে হবে। যে কোনো 2টো স্তর সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। প্রশ্নটা এরকম করে না দিয়ে সরাসরি বলে দিতে পারে যে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে আলোচনা করো, তাই আমি তোমাকে বলবো প্রতিটা স্তর সম্পর্কে একটুখানি পড়ে রাখবে। আসছি 4 দাগে। 4 দাগে রয়েছে, উৎপত্তি অনুসারে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, যে কোনো 2টি সম্পর্কে আলোচনা করো। এখানেও তোমাকে আমি অনুরোধ করব প্রতিটা বিষয় সম্পর্কে পড়ে রাখবে, কারণ এখানে কিন্তু যে কোনো 2টো মেনশন করে দেওয়াও থাকতে পারে। 5 দাগে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে বায়ু চাপ বলয়ের সম্পর্ক আলোচনা করো। 6 দাগে দেখবে, চিত্রসহ জোয়ার ভাটা উৎপত্তি ব্যাখ্যা করো। 7 দাগে দেখবে, সমুদ্র স্রোতের নিয়ন্ত্রক বা সমুদ্র স্রোতের কারণ আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখবে, সমুদ্র স্রোতের কারণ আলোচনা করো। আর প্রাকৃতিকের অন্তিম প্রশ্ন হচ্ছে, মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। অর্থাৎ জোয়ার ভাটা মানব জীবনে কী প্রভাব ফেলে সেটা তুমি নিজের ভাষায় লিখবে। তো মোটামুটি যে 8টা প্রশ্নের কথা এখানে বললাম, অর্থাৎ প্রাকৃতিক অংশ থেকে, এই 8টার মধ্যে তোমাকে পরীক্ষাতে 4টে দেবে, এর মধ্যে 2টো লিখতে হবে। এ তো দেখলে প্রাকৃতিক অংশের সাজেশন, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে 8টা প্রশ্নের কথা বলেছি, এই 8টার মধ্যে থেকে তোমাকে পরীক্ষাতে 4টে প্রশ্ন দেবে, লিখতে হবে 2টো। এবার আসবো আঞ্চলিক অংশের সাজেশন, কিন্তু তার আগে এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক করোনি একটা লাইক করে দাও, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো বাকি অংশটুকু দেখে নেওয়া যাক। আঞ্চলিক ভূগোল থেকে বা অর্থনৈতিক ভূগোল থেকে এবছরের জন্য সবচেয়ে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো হলো, প্রথমত পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, অর্থাৎ পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য এবং এদের মধ্যে যে তুলনা, মানে পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলের তুলনাটাও কিন্তু একটু দেখে রাখবে। বেশ কয়েকটা সেটে কিন্তু এই তুলনার ব্যাপারটাও এসেছে।
2 দাগে দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর মাথায় স্ট্যার দিয়ে রাখতে পারো। এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে তোমরা পড়ে রাখবে, উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। 3 দাগে দেখে রাখবে ভারতে ধান, গম, তুলা ও কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। এরকম 4টে কিন্তু একসাথে কোনোদিনও দেবে না, যে কোনো একটা দেবে। দিতে পারে ভারতে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো, বা ভারতে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। অর্থাৎ তোমাকে এখানে লিখতে হবে কেমন মৃত্তিকাতে ধান চাষ ভালো হয়, তারপর কত সেন্টিমিটার বৃষ্টিপাত লাগে, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লাগে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে কিন্তু তোমাকে পুরোপুরিভাবে লিখতে হবে, তারপর পূর্ণ মার্কস পাবে। 4 দাগে কী রয়েছে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কী। অর্থাৎ তোমাকে পূর্ব মধ্য ভারতে যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি গড়ে উঠেছে, বিশেষ করে পূর্ব ভারত এবং মধ্য ভারতে, তার কি কারণ রয়েছে, এই অঞ্চলগুলিতে শিল্প গড়ে ওঠার কারণ কি, সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। 5 দাগে রয়েছে সম্প্রতি ভারতে অটোমোবাইল শিল্পের উন্নতির কারণ, বা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ। অর্থাৎ রিসেন্টলি ভারতবর্ষে অটোমোবাইল বা পেট্রোরসায়ন শিল্পের যে উন্নতির কারণ, এর পিছনে কি কি কারণ দায়ী, সেগুলো তোমাকে কিন্তু লিখতে বলা হতে পারে। 6 দাগে একটুখানি দেখে রাখবে ভারতে অসম জনবন্টনের কারণ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু মনোযোগ সহকারে পড়ে রেখো। 7 দাগে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, সংক্ষেপে ইহার প্রভাব লেখো। তোমরা প্রত্যেকেই জানো এই মুহূর্তে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ। প্রায় 5.8 বিলিয়ন এই মুহূর্তে ভারতের জনসংখ্যা। যদি খুব ভুল না হয় তাহলে আমি যেটা বললাম এটাই। এই জনসংখ্যা বৃদ্ধির পিছনে কারণ কি রয়েছে, আর সংক্ষেপে এই জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে যা যা হচ্ছে, ইতিবাচক প্রভাব বা নেতিবাচক প্রভাব, সবগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। আর আঞ্চলিকের এবং আজকের সাজেশনের অন্তিম প্রশ্ন হলো রেলপথকে ভারতের উন্নয়নের জীবনরেখা বা লাইফলাইন কেন বলা হয়, সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। সাথে সাথে রেলপথের গুরুত্বটাও কিন্তু একটু দেখে রেখো, অনেকটা সেটে রেলপথের গুরুত্ব দিয়েছে। যাই হোক, এই ছিল আজকের মূল ভিডিও। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। লিখে জানাতে ভুলো না পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের সাজেশান পেতে চাইছো। তোমরা অবশ্যই আমাদেরকে এটাও লিখে জানিও এই ভিডিওতে বলা প্রশ্নগুলির মধ্যে কোনগুলো তোমার ইতিমধ্যেই কমপ্লিট হয়ে আছে, বা এর বাইরে কোনো প্রশ্ন যদি তোমার গৃহশিক্ষক, কোচিং শিক্ষক বা স্কুলের শিক্ষক গুরুত্বপূর্ণ বলে থাকেন, সেটাও আমাদেরকে অবশ্যই লিখে জানিও। ভিডিওতে বলা প্রশ্নগুলি আজ থেকেই খুব ভালো করে রেডি করতে থাকো। আশা করছি এর মধ্যে থেকে তোমরা সব প্রশ্ন কমন পাবে এবং এখান থেকে লিখে আসতে পারবে। তবে ভিডিও শেষ করবার পূর্বে একটা সতর্কবাণী বলে যাই, কমনের ভবিষ্যৎবাণী করা কিন্তু আমাদের কাজ নয়। শুধুমাত্র গুরুত্বের নিরিখে এবছরের সবচেয়ে যে প্রশ্নগুলো গুরুত্বের নিরিখে এগিয়ে রয়েছে তারই একটা সংকলন আমাদের বিশিষ্ট শিক্ষকের দিয়ে আমরা প্রস্তুত করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। বাকি যা হবে পরীক্ষার খাতাতে বা পরীক্ষা হলে, পরীক্ষার খাতা তোমরা পেলে সেখানে বুঝতে পারবে। যাই হোক, ভিডিও এখানে শেষ করছি। তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশুনো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পড়ার মাঝে এইরকম গুরুত্বপূর্ণ নোটস, সাজেশন এবং এক্সাম টিপস পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।